সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে অনেকে, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। শেষ দিনে রাজধানীর পশুর হাটে জমজমাট বেচা কেনা, মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে ছোট ও মাঝারি গরু। নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি। এবং অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেল সৌদি আরব। পর্যটনের খাতে আয় বেড়েছে ৩২%, কর্মসংস্থান সৃষ্টি ৪.৫ লাখ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যান্ত্রিক জীবন ছেড়ে নারীর টানে বাড়ির পানে এখন নগরবাসী পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে শেষ সময়ে ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি তামিমের কাছে। আজকের রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আগামীকাল মানুষ উৎসব পালন করবেন এবং বলা যায় যে এখন দেখতে পাচ্ছি যে সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যে যাত্রীদের ভিড় ছিল, কিছুটা ভিড় আসলে কম লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাই আমার পেছনে যে সমস্ত লঞ্চগুলো পন্টুনে নোঙর করা রয়েছে, সেই লঞ্চ মূলত আজকে সন্ধ্যার পরে ছাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিশেষ করে যেই সমস্ত রুটগুলো রয়েছে, ভোলা এবং বরিশাল যে বড় বড় লঞ্চগুলো রয়েছে, মূলত সেই লঞ্চগুলি আসলে ছাড়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এখন থেকে তারা নিচ্ছেন। বিশেষ করে অনেকে কিন্তু এখানে চলে আসেন এবং নানা ধরনের যেই আসনের যে শ্রেণীবিন্যাস, সেই বিশেষ করে কেবিন কিংবা বিভিন্ন যে আসন রয়েছে, সেই আসনের যে বুকিং, সেই বুকিংয়ের যেই তৎপরতা, সেই তৎপরতাই মূলত এখন চলছে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ঠিক সকাল থেকে যে ভিড়টি ছিল পন্টুনে, হাজার হাজার যাত্রী যে চাপ, সেই চাপটি এখন আসলে লক্ষ্য করা যাচ্ছে না, অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। এবং ঠিক এই মুহূর্তে পন্টুনে যে সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো সন্ধ্যার নাগাদ অর্থাৎ সন্ধ্যার পরপরেই অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে শুরু করে 7টা, 8টা এবং 9টা এভাবে কিন্তু বলা যায় যে ক্রমান্বয়ে লঞ্চে ছাড়ার কথা রয়েছে। সেই ছাড়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে হাজার হাজার যাত্রী এখান থেকে কিন্তু ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত বিআইডব্লিউটিএ সূত্র বলছে যে এখন পর্যন্ত সদরঘাট থেকে প্রায় 30টির অধিক লঞ্চ ছেড়ে গেছে দক্ষিণবঙ্গের যে বিভিন্ন রুট, সেই বিভিন্ন রুটের উদ্দেশ্যে, বিশেষ করে চরফ্যাশন, কালাইয়া, হাতিয়া বা বেতুনিয়া, বিভিন্ন যেই রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে। তো সব মিলিয়ে উৎসবপ্রিয় বাঙালি, উৎসবপ্রিয় মানুষ, তারা তাদের প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নানাভাবে কিন্তু ঢাকা ছাড়ছেন। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, জানবো তার কাছ থেকে রেলপথের খবর। বিমানবন্দর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করছে উত্তরবঙ্গের অন্যতম একটি ট্রেন, একতা এক্সপ্রেস। এই ট্রেনটি থেকে পঞ্চগড় অভিমুখী যারা যাত্রী তারা অপেক্ষা করছেন, তারা এখান থেকে অপেক্ষা করছেন সেই ট্রেনে উঠে বসার জন্য। একটু আগেই ঘোষণা দেওয়া হয়েছে সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যে এখানে এসে প্রবেশ করবে 1 নম্বর প্ল্যাটফর্মে। একইভাবে এখান থেকে একটু আগেই ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, কিশোরগঞ্জের ট্রেন। আমরা সেই ট্রেনটিতেও আসলে দেখেছি উপচে পড়া ভিড় বলতে যা বুঝি, একেবারে গাদাগাদি করে মানুষ ছিল এবং সেই ট্রেনটিও কিন্তু ছাদে আজকে মানুষ আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম ব্যতীত কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর পর্যন্ত এসে পৌঁছাতেই প্রতিটি ট্রেনেই আসলে উপচে পড়া ভিড় এবং বেশ কিছু ট্রেনের ছাদেই যাত্রী কিন্তু আজকে ভ্রমণ করেছে। অর্থাৎ সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে একেবারে ছাদেও কিন্তু উপচে পড়া ভিড় ছিল। সেই জায়গাটিতে গত কয়েকদিন রেলের যে ব্যবস্থাপনা ছিল ছাদের যাত্রী ঠেকাতে তারা যে ধরনের তৎপরতা চালিয়েছে গত কয়েকদিন, আজকে সকাল থেকে কিন্তু সেই তৎপরতা একেবারে শিথিল আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি। বলা চলে যে ছাদে যাত্রীদেরকে ঠেকানোর জন্য রেলের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং রেলওয়ে গভর্নমেন্ট পুলিশ জিআরবির পক্ষ থেকে, তাদেরকে আসলে খুব বেশি তৎপর আজকে দেখা যায়নি। বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে বিভিন্ন রুটের অসংখ্য যাত্রী এখানে অপেক্ষা করছেন এবং আজকে আপনি জানেন যে সারাদিনে মোট 43টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। সেই 43টি আন্তনগর ট্রেনের টিকিটের সংখ্যা প্রায় 35,000, সঙ্গে মেল, কমিউটার এবং লোকাল মিলিয়ে মোট 69টি ট্রেন ঢাকা থেকে বিদেশের বিভিন্ন গন্তব্যতে যাত্রা
করবে সেই 69টি ট্রেনের রেল বলছে তাদের সক্ষমতা রয়েছে অন্তত 1.5 লাখ মানুষের স্ট্যান্ডিং টিকিট এবং ছাদে যাত্রী, মানে একেবারে সব মিলিয়ে বলা চলে প্রতিটি ট্রেনই আজকে কানায় কানায় পূর্ণ ছিল এবং প্রতিটি ট্রেনে আসলে উপচে পড়া ভিড় এই গত কয়েকদিনের তুলনায় আমরা কিন্তু আজকে সেটি লক্ষ্য করেছি। অর্থাৎ ঘরে যে কোনো মূল্যে যেতে কিন্তু মানুষ একেবারে মরিয়া। সেই মরিয়া মানুষকে আসলে যাত্রীদেরকে কোনোভাবেই ঠেকানো যায়নি। ছাদে ভ্রমণ থেকে যেভাবে পারছেন একটি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করা মাত্রই মানুষ হুড়োহুড়ি করে আসলে তারা আসন গ্রহণের জন্য তারা চেষ্টা করছেন, রীতিমতো যুদ্ধ বলা চলে। এবং অনেককে আমরা পেয়েছি এমন মানুষকেও যারা উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাদের আজকে টিকিট ছিল তারপরেও কিন্তু তারা কাঙ্ক্ষিত আসন পর্যন্ত পৌঁছাতে পারেননি। অর্থাৎ সকাল থেকেই ট্রেনের যে শিডিউল আজকে পর্যন্ত কিন্তু সেই শিডিউল ঠিক আছে, অর্থাৎ যথাসময়ে ট্রেনগুলো ছাড়ছে এবং যথাসময়ে ট্রেনগুলো কমলাপুর থেকে বিমানবন্দর হয়ে গন্তব্যের দিকে কিন্তু যাত্রা করতে পারছে। যাত্রীরা বলছেন যতই ভোগান্তি হোক, উপচে পড়া ভিড় হোক, কানায় কানায় যাত্রী ঠাসা থাকুক, অন্তত যেহেতু সময় মতো ট্রেনগুলো ছাড়ছে তাই তাদের ঈদ যাত্রা খানিকটা স্বস্তির, তারা সেটি আসলে বলছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। ঈদ উদযাপনে ঘরে ফেরা মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বিমানবন্দর রেল স্টেশন এবং এর আগে ছিলাম রাজধানীর সদরঘাটে। এবার এদিকে শেষ দিনে রাজধানীর পশুর হাটে চলছে জমজমাট বেচা কেনা, মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে ছোট আর মাঝারি গরু। তবে বড় গরুর চাহিদা কম হাটগুলোতে। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল এবং সাভারের পলাশবাড়ি গরুর হাটে রয়েছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। প্রথমেই সরাসরি যাচ্ছি কাজলের কাছে। এমনিতেই দাম কম এবং বিক্রি না হওয়ার শঙ্কায় রাজধানী পশুর হাটগুলোতে এক রাতেই বলা চলে যে ফাঁকা হয়ে যাচ্ছে কোরবানির পশুর হাটগুলো। আমরা এখন আছি দিয়াবাড়িতে, কিন্তু এই একটু যদি বলি যে ছাউনিযুক্ত যে ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে কিন্তু বড় গরুগুলো আছে, এই গরুগুলো এখনো বিক্রি হয়নি। তবে মাঝারি এবং ছোট যে গরুগুলো সেগুলো বিক্রি হয়ে গেছে এবং হাটের চতুর্পাশ যদি দেখানোর সুযোগ থাকতো তাহলে বোঝা যেত হাটের বলা চলে বিক্রি পরিমাণ এক রাতে কি পরিমাণ বিক্রি হয়েছে। যেহেতু গতকাল আমরা এই হাটে চলে এসেছিলাম, হাটে ভরপুর গরু ছিল, বিক্রিও হচ্ছিল। তবে বিক্রি না হওয়ার সংখ্যা একদিকে যেমন বেশি পেয়ে বসে ব্যবসায়ী এবং ব্যাপারী যারা আসছেন তাদের, একইভাবে কিন্তু বাজার যে নিম্নমুখী অবস্থা, ক্রেতাদের দাম না বলা যৌক্তিকভাবে, সেটির কারণে বলা চলে যে এক রাতেই কিন্তু এই হাটটি গাবতলীর পাশাপাশি এই হাটও আমরা দেখছি যে শূন্য অবস্থা দেখছি আমরা। টোটালি রাস্তার উপরে কিছু গরু আমরা দেখছি যে আছে বাঁধা এবং শেডযুক্ত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিছু গরু আমরা দেখছি যে সেখানে বেঁধে ব্যবসায়ীর দরদাম করছেন ক্রেতারা যারা আসছেন। ক্রেতাদের পরিমাণও কিন্তু কমে গেছে যেহেতু রাতের মধ্যেই এবং সকালেও কিছু অংশ বিক্রি হয়েছে। সব মিলে এই বিক্রির যে ব্যবধান একটি রাত, এই রাতের মধ্যে বলা যায় যে রাজধানীর কোরবানির পশুর হাটের চিত্র কিন্তু পাল্টে গেছে এবং যেটি আমরা আগেও জানাচ্ছিলাম যে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু কোরবানির পশুর হাট যত ঈদ ঘনিয়ে আসবে কোরবানির পশুর হাটের চিত্রও কিন্তু ততই পাল্টে যাবে এবং এই পাল্টানোর বিপরীতে কিন্তু আমরা বাস্তবেও দেখলাম তেমনটি যে রাতের ব্যবধানে যে পরিমাণ গরু বিক্রি হয়েছে, পশু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন বলা চলে যারা কোরবানি ঈদের আগের রাতে কিংবা বিকেলে যারা কেনার প্রস্তুতি রেখেছেন, মানসিকতা রেখেছেন, তারা কিন্তু কিছুটা হলেও সংকটে কিংবা বাড়তি দামের দিকে কিন্তু তাদের দিয়ে কিন্তু পশু কিন্তু কিনতে হবে। তো সেক্ষেত্রে কোরবানি পশু এই যোগান মিটাতে কিন্তু আশপাশের জেলা থেকেও কিন্তু কোরবানি পশু নিয়ে আসছেন অনেকেই। তো আমার কাছে রাজধানী পশুহাট থেকে ছিল এই সবশেষ। আরও খবর জানতে এখন যাব সাভারে, সেখানে তুমি সহকর্মী মোজাফফর হোসেন জয়। ধন্যবাদ কাজল। আপনি যেমনটি বলছিলেন এমনিতে আমি রয়েছি সাভারের পলাশবাড়ি হাটে। মূলত এখানের চিত্র একটু অন্যরকম। কালকে দিনভর কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছে বলে আমরা এমনটি তথ্য পেয়েছি। শুধু কালকে দিনেই বিক্রি হয়েছে 1000-এর মতো গরু। এখানে গরুর চাহিদা বলতে গেলে ছোট বড় মাঝারি অনেক প্রকৃতির গরু এখানে রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি এখানে বিক্রি হচ্ছে ছোট এবং মাঝারি আকৃতির যে গরুগুলো সেগুলো। দাম দরের কথা বলতে গেলে এখানে দাম দর আপনার 1 লাখ 1.5 লাখ টাকার মতো যে গরুগুলো রয়েছে দাম দর এবং 1 থেকে 70,000 টাকার মধ্যে, অর্থাৎ 1 লাখ থেকে 70,000 টাকার মধ্যে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোই মূলত বেশি বিক্রি হচ্ছে এবং যে গরুগুলোর দাম একটু বেশি 5 থেকে 7 লাখ পর্যন্ত যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কমই হাঁকাচ্ছেন যারা ক্রেতা আছেন তারা। আমরা যতটুকু জানতে পেরেছি যে দিন শেষে অর্থাৎ আর মাত্র হয়তো এই আজকের দিন পরে কালকে ঈদ, সেই দিক থেকে কিন্তু আজকের শেষ মুহূর্ত যারা আসছেন বাজারে তারা কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিয়েই বাজারে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু টাকা পয়সা নিয়ে এসেছেন এবং দরদাম হাঁকাচ্ছেন।
অনেকেই কিন্তু গরু কিনছেন। আমরা সকাল থেকে যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে যে পরিবারের ছোট বড় সকল সদস্যদের নিয়ে তারা এসে নাকি গরু কিনছেন এবং অনেকে এই হাট থেকে ও হাট ঘুরে বেড়াচ্ছেন। তো এই হাটটিতে যে পলাশবাড়ি হাটটি রয়েছে সেই হাটটিতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়েছে। সকালেও আমাদের চোখের সামনে দিয়ে প্রায় 1-150 গরুর মতো বিক্রি হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে কিন্তু যে জিনিসটি বিক্রেতারা বলছেন সেটি হচ্ছে যে তাদের পোষাচ্ছে না, তাদেরকে কম দামে গরু ছেড়ে দিতে হচ্ছে। কারণ হচ্ছে যেহেতু শেষ সময় এসে গেছে, গরু তো বিক্রি করতেই হবে, এই কারণে তারা একটু কমে হলেও গরু বিক্রি করছেন। আর যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে স্বল্প টাকার মধ্যে, বাজেটের মধ্যে তারা গরু ক্রয় কিনতে পেরে বেজায় খুশি। তো সব মিলিয়ে এই হাটটিতে বর্তমানে যে পরিস্থিতি ধারণা করা হচ্ছে যে বিকেল নাগাদ পর্যন্ত গরুর হাট আরও জমে উঠবে। এই ছিল আমার কাছে সাভারের পলাশবাড়ির হাট থেকে গরু ক্রয় বিক্রয়ের সর্বশেষ তথ্য। পশুরহাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সাভারের পলাশবাড়ি পশুরহাটে এবং এর আগে ছিলাম ঢাকার দিয়াবাড়ি পশুরহাটে। কর্মজীবী নারী, গৃহিণী কিংবা শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে কেনাকাটা। আর ক্যাশলেস পেমেন্টের সঙ্গে ক্যাশব্যাক ডিসকাউন্ট কেনাকাটায় এনেছে স্বাচ্ছন্দ্য। একটি বেসরকারি গণমাধ্যমে কাজ করেন আতিয়া সুলতানা। কর্মব্যস্ত জীবনে বাজার কিংবা শপিং মলে গিয়ে কেনাকাটার সময় পান খুব কম, যে কারণে তার ভরসা অনলাইন কেনাকাটা। আর মূল্য পরিশোধ করেন কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। গ্রোসারি থেকে শুরু করে আমি সবটাই অনলাইনেই অর্ডার করে থাকি। পেমেন্টের সিস্টেমটা যেটা হচ্ছে, আমাকে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, কিংবা ক্যাশ নিয়ে আমি সঙ্গে সঙ্গে হয়তো বা সরাসরি ব্যাংক পে করে দিচ্ছি কিংবা বিকাশ পে করে দিচ্ছি। তার মতো কামরুন নাহার সাদিয়াও স্বস্তি পান অনলাইন কেনাকাটাতেই। তার মতে ক্যাশলেস পেমেন্টে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার এই ধরনের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য এনেছে। ক্যাশ অন ডেলিভারি দিতে পারছি, আবার দেখা যায় বিভিন্ন সময় আমি অনলাইন ব্যাংকিং থাকে কিংবা হচ্ছে বিকাশ এই ধরনের যেই পারচেসগুলো থাকে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া থাকে। শুধু কর্মজীবী নারীরাই নন, শিক্ষার্থী গৃহিণীদের মধ্যে অনেকেই এখন সময় বাঁচাতে আর বাইরে বের হবার ঝুঁকি এড়াতে কেনাকাটা করছেন অনলাইন শপগুলো থেকেই। অনলাইনে শপিংটা হচ্ছে এরকম যে আমরা মানে সময়ের স্বল্পতার জন্য বা আমরা যে কোনো ইয়ের জন্য যে আমরা হচ্ছে অনলাইনের উপর খুব বেশি ডিপেন্ড করি। দেখা যাচ্ছে ফিজিক্যাল আমার হাতে টাকা নেই, আমি বিকাশ থেকে পে করে দিলাম, আমি আমার প্রোডাক্টটা হাতে পেলাম। কষ্ট করে গরমে আসাও লাগে না, বা আমরা অনলাইনে ট্রেন্ডিং অনেক ড্রেসও পেয়ে যাচ্ছি যেটা মার্কেটে অনেক সময় পাওয়া যায় না। অনলাইন পারচেজ গুড, বিকাশ পেমেন্টে গুড, কজ হচ্ছে ক্যাশব্যাকের একটা অফার থাকে। ক্রেতাদের প্রত্যাশা, দৈনন্দিন জীবনকে সহজ করা অনলাইন কেনাকাটা যেন হয় নিরাপদ ও স্বস্তিকর। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে কক্সবাজারে। এবারও শুক্র শনি মিলিয়ে ঈদুল আজহার ছুটি দাঁড়িয়েছে 5 দিনে, কিন্তু 500 হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে নেই কাঙ্ক্ষিত বুকিং। এরপর আশায় বুক বেঁধে পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বর্ষা মৌসুম, এই ঋতুতে কক্সবাজার সমুদ্র সৈকত যেন বদলে যায় পুরোপুরি। উত্তাল হয়ে ওঠে সমুদ্র, আর ঢেউগুলো হয় অনেক বড় বড়। কমে পর্যটকের আনাগোনাও। সাগর পাড়ের তারাকামানের হোটেল। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটক আসবে, তাই আগেভাগেই প্রস্তুত হোটেল কর্তৃপক্ষ। নতুন করে সেজেছে হোটেলও। তবে তারাকামানের কয়েকটি হোটেল 50 থেকে 70% বুকিং হলেও বেশিরভাগ হোটেল, মোটেল ও রিসোর্টে রুম বুকিং হয়েছে মাত্র 30%। যেহেতু একটা বন্ধ থাকে লম্বা, সেক্ষেত্রে টুরিস্টরা আসবেন কক্সবাজারকে উপভোগ করার জন্য। মোটামুটি ভালো বুকিং হয়েছে, আশা করছি নেক্সট 2 দিনে আরও ভালো কিছু হবে। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকে, তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফগার্ড কর্মীরা। পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, এবং আমাদের লাইফগার্ডের পাশাপাশি আমাদের ভলান্টিয়ারও আছে। আর প্রশাসন বলছে ঈদের টানা ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশি ভাড়া নেওয়ার পয়েন্টটা যেখানে ফ্রিকোয়েন্টলি কথা ওঠে সেটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, যেন সে ভাড়া বেশি নিতে না পারে আর কি পয়েন্ট। আর রেস্টুরেন্টে যেন নিরাপদ খাবারটা পরিবেশন করে সেগুলো আমরা ট্রেন দেওয়ার চেষ্টা করছি। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বন্যায় সিলেটের সড়ক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এলজিডির প্রাথমিক জরিপে এখনো পর্যন্ত 13 উপজেলায় ব্রিজ, কালভার্ট ও সড়কের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা ঠিক করতে খরচ হবে 119 কোটি টাকা।
ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। পাহাড়ি ঢলের এমন স্রোত বেশি দিন থাকেনি, কিন্তু তীব্র স্রোত তছনছ করে দেয় সীমান্তবর্তী উপজেলার পথঘাট। সিলেট জেলার 13 উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ উপজেলার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তা দিয়ে বাংলার থেকে গাড়িগুলো চলতেছে না, রাস্তা খুব অসুবিধা করতেছে, অনেক প্যাসেঞ্জারও অসুবিধা হয় এবং গাড়িগুলো তো অনেক কাম হয়। এতে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে, ভাড়াও গুনতে হচ্ছে বেশি। ভাঙ্গা রাস্তায় তো গাত হলে স্প্রিংয়ের ফাঁদ ভাঙ্গি যায়, মেনলি ভাঙ্গি যায়। যদি যেখানে 1000 টাকা ভাড়া, এখানে 2000 টাকা ভাড়া দিয়েও গাড়ি নিতে পারি না। সড়ক থেকে পানি নামার পর প্রাথমিক জরিপে ভাঙ্গা সড়ক ও ব্রিজ কালভার্ট সংস্কারে প্রায় 119 কোটি টাকা লেগে যাবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী। এখনো আবার পানি আসছে, সেক্ষেত্রে এই পানি নেমে গেলে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবো। 29 মের আকস্মিক পাহাড়ি ঢলে 13 উপজেলার 160 কিলোমিটার সড়ক এবং 243 মিটার ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। আকস্মিক বন্যায় এই সড়কটি পানিতে তলিয়েছিল। পানি নামার পর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের। এই অবস্থায় সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে সৌদি আরবের পর্যটন খাতের আয়। 2023 সালে দেশটির পর্যটন খাতে আয় বেড়েছে 32%। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 4.5 লাখ, যা আগের বছরগুলোর তুলনায় 24% বেশি। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ। সৌদি আরবের পর্যটন খাত থেকে গত বছর আয় বেড়েছে 32% পর্যন্ত। শুধু এই খাত থেকেই 118.4 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দেশটি। সম্প্রতি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, সৌদির অর্থনীতির 11.5% আয় আসছে পর্যটন খাত থেকে। আগের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 30% পর্যন্ত। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 4.5 লাখ, যা আগের বছরগুলোর তুলনায় 24% বেশি। WTTCর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সৌদির জিডিপিতে পর্যটন খাতের অবদান অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশটির পর্যটন ব্যবসা যেভাবে সম্প্রসারিত হচ্ছে, তাতে ভবিষ্যতে এটিই হয়ে উঠবে প্রধান অর্থনৈতিক খাত। এখানেই শেষ নয়, সৌদিতে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে 57% পর্যন্ত। বেড়েছে অভ্যন্তরীণ পর্যটকদের ব্যয়ও। পর্যটন খাত থেকে সৌদির বর্তমান আয় 444.3 বিলিয়ন সৌদি রিয়াল। WTTর ধারণা 2034 সালের মধ্যে পর্যটন খাতের এই আয় গিয়ে দাঁড়াবে 836.1 বিলিয়ন সৌদি রিয়ালে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সবকিছু তুচ্ছ করে ঈদের আগের দিন বাড়ি ফিরতে মরিয়া মানুষ। লঞ্চ, ট্রেনে উপচে পড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে অনেকে, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। শেষ দিনে রাজধানীর পশুরহাটে জমজমাট বেচাকেনা, মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে ছোট মাঝারি গরু। নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি। এই ছিল এখনকার মতো এ সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে আবারও কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন সময়।